পহেলগাঁওতে নিরীহ পর্যটকদের উপর জঙ্গি হানার খবর আপনারা সবাই জানেন, আর তাই নিয়ে আমাদের রক্তাক্ত কাশ্মীরের আজ তৃতীয় পর্ব। রক্তাক্ত কাশ্মীরে যে পর্বতে আমরা আসছি, সেই পর্বটিতে আমরা আপনাদের জানাবো যে কাশ্মীরের অর্থনীতি কিভাবে প্রবলভাবে ধাক্কা খেয়েছে এই জঙ্গি আক্রমণের ফলে। কাশ্মীরের অর্থনীতির বেশিরভাগটাই নির্ভর করে পর্যটনের ওপর। এ বিষয়ে বলে দেওয়ার কোনো অপেক্ষা রাখে না যে পর্যটন কাশ্মীরের অন্যতম বড় হাতিয়ার এবং অর্থ উৎপাদনের একটি বড় অংশ। কাশ্মীরের এই অর্থ উপার্জন কিন্তু মার খাচ্ছে জঙ্গি হানার পর। 2019 সালের এপ্রিল মাসে যখন 370 ধারা বিলোপ হয়েছিল, তারপর কাশ্মীরে কিন্তু একটা শান্তি ফিরে এসেছিল। আপাতত শান্তি কল্যাণ হয়ে আছে এরকম একটি ভাবনা নিয়ে পর্যটকরা দলে দলে যাচ্ছিলেন কাশ্মীরে। এবারে পর্যটকরা যাচ্ছিলেন। কুন্ডু ট্রাভেলসের সৌমিত্র কুন্ডু তিনি জানিয়েছেন যে পশ্চিমবঙ্গের 25 থেকে 30% মানুষ কাশ্মীরে যান এবং কাশ্মীরের ট্যুরিস্টদের 25 থেকে 30% মানুষ হয় পশ্চিমবঙ্গের বাসিন্দা। তারা জানিয়েছেন যে তাদের 8টি ট্যুর এবারে নির্ধারিত ছিল কাশ্মীরে, তার মধ্যে 4টি ট্যুর হয়ে গেছিল, 3টি ট্যুর ইতিমধ্যে হয়ে যাওয়ার পর 4র্থ ট্যুরটি যখন শেষ পর্বে গেছে তখনই এই জঙ্গি হানার ঘটনা। এবং তারপর থেকে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম যে ট্যুরগুলি রয়েছে সেই ট্যুরের যারা যাওয়ার কথা ছিল তারা সবাই বুকিং বাতিল করছেন। হয় বুকিং বাতিল করছেন কিংবা তারা টাকা ফেরত চাইছেন। এই অবস্থায় কাশ্মীরের পর্যটন যে মার খাচ্ছে সে বিষয়ে বলে দেবার কোনো অপেক্ষা রাখে না। কাশ্মীরের অর্থনীতিতে বড় ধাক্কা এবং সেই সঙ্গে ধাক্কা এই মুহূর্তে কাশ্মীরের সুস্থিতির ওপরও। আমাদের প্রতিনিধি রাহুল গুপ্ত অন্য স্টুডিওতে রয়েছেন, তিনি আমাদের জানাচ্ছেন জঙ্গিরা কিভাবে এসেছিল এবং গোয়েন্দারা কিভাবে ব্যর্থ হলো। চলুন শুনে নেব রাহুলের কথা। জয়ন্তদা, আপনি যে কথা বলছেন একদম সেই কথার সূত্র ধরে সরাসরি চলে আসবো ভূস্বর্গ কাশ্মীরের কথায়। ভূস্বর্গ কাশ্মীর এখন একেবারে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। হ্যাঁ, একেবারে রক্তাক্ত অবস্থায় রয়েছে। তার কারণ অধিকাংশ পর্যটক যারা কাশ্মীরে যাওয়ার কথা ছিল তারা কিন্তু তাদের ট্যুর ক্যান্সেল করছে। কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ তথ্য এই মুহূর্তে তুলে ধরবো, বাংলার পালস টিভির দর্শকদের জন্য এক্সক্লুসিভ সেই তথ্য তুলে ধরছি। সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে, মূলত 7 জন জঙ্গি সেদিনকে পহেলগাঁওয়ে ছিল। 7 জন জঙ্গি, 4 জন জঙ্গি তারা হামলা চালিয়েছিলেন আর 3 জন জঙ্গি তারা গোটা অপারেশনের দিকে তারা কিন্তু নজর রেখেছিলেন। পহেলগাঁও মিনি সুইজারল্যান্ড বলে যে জায়গা একেবারে বিখ্যাত, পর্যটকরা গিয়ে থাকেন, সেই মিনি সুইজারল্যান্ড থেকে মাত্র 40 মিটার দূরে এই জঙ্গিরা ঘাঁটি গেড়েছিলেন। দুটো নাম কিন্তু সামনে আসছে এবং এই দুটির নাম কিন্তু ইতিমধ্যে স্কেচ সামনে এসে গেছে। ভাইরাল হচ্ছে এই দুটি স্কেচ, আদিল আর আসিফ। মাথায় রাখবেন, আদিল আর আসিফ এরা একেবারে বলতে কোনো অসুবিধা নেই, এরা পাক মদত পৃষ্ঠ জঙ্গি এবং এরা কিন্তু পাকিস্তান সীমান্ত থেকে সরাসরি যেখান থেকে পর্যটকরা আসা যাওয়া করেন সেই ঘুর পথেই তারা কিন্তু পহেলগাঁওয়ে এসে পৌঁছেছিলেন। এই আদিল আর আসিফ এবং এই আদিল আসিফ সহ আরো দুজন, এই মুহূর্তে সেই এক্সক্লুসিভ ছবি আমরা তুলে ধরছি আপনাদের সামনে। 4 জন জঙ্গির ছবি অলরেডি প্রকাশ্যে এসেছে, তার মধ্যে আদিল আসিফের নাম বারবার ঘুরে ফিরে আসছে। এবং মূলত যে জায়গাটা মিনি সুইজারল্যান্ড বলে সেখানে পর্যটকরা ছড়িয়ে ছিটিয়ে ছিলেন, 4 জন জঙ্গি তারা কিন্তু বন্দুক নিয়ে তারাও ছড়িয়ে পড়েছিলেন এবং তারাও কিন্তু অনবরত তারা গুলি চালাতে শুরু করেন এবং কারা হিন্দু তারা কিন্তু সেটা পরীক্ষা করতে থাকেন। দরকার হলে সেই নক্কারজনক ঘটনা তারা করেন, প্যান্ট খুলে তাদের অঙ্গ চেক করা হয়, প্যান্ট খুলে তাদের অঙ্গ চেক করা হয় এবং তারপরে স্ত্রীর সামনে তার স্বামীকে মেরে দেওয়া হয়। এবং স্বাভাবিকভাবে আরো দুটি বিষয় সামনে আসছে বিশিষ্ট সূত্র মতে। জৈশ-ই মোহাম্মদ লস্কর-ই তৈবা, আমরা এই নাম বারবার শুনে এসেছি ভারতে হামলার ক্ষেত্রে, জৈশ-ই মোহাম্মদ লস্কর-ই তৈবা। জৈশ-ই মোহাম্মদ লস্কর-ই তৈবার সঙ্গে এই 7 জঙ্গির একেবারে যোগ স্পষ্টতা পরিষ্কার। দ্য রেজিস্টার ফ্রন্ট, মাথায় রাখতে হবে, দ্য রেজিস্টার ফ্রন্ট নামে এই 7 জন জঙ্গি একটা আলাদা শাখা ওরা তৈরি করেছিলেন এবং এই শাখাটা তারা একেবারে লস্কর-ই তৈবা এবং জৈশ-ই মোহাম্মদের সঙ্গে যোগাযোগ ছিলই। এবং এর পাশাপাশি অবশ্যই আইএসআই মদতপুষ্ট এই জঙ্গি সংগঠন, যারা কিন্তু দীর্ঘদিন ধরে তারা এই নক্কারজনক ঘটনা ঘটে যাচ্ছে। যখন এই কথা আমরা বলছি তাহলে অবশ্যই একটুখানি ইতিহাসের দিকে তাকাতেই হবে। 2008 সাল সবার মনে থাকবে, নক্কারজনক মুম্বাই হামলা, 26/11 175 জনের মৃত্যু। সেখানেও কিন্তু লস্কর-ই তৈবা বা জৈশ-ই মোহাম্মদের নাম সামনে চলে আসে এবং তারপরে আমাদের
অবশ্যই মনে থাকবে, আমি যদি ভুল না বলি, 2016 সাল উরি হামলা, একেবারে উরি হামলা 2016 সাল, সেখানেও কিন্তু এই দুজনের নাম চলে আসে। 19 জন জওয়ান মৃত্যু হয়েছিল, ভাবাই যায় না। এবং এরপর 2020 সালে আবারও সেই একই ঘটনা, পুলওয়ামার ঘটনা আমরা পাই। 2023-এ কাশ্মীরে আবার সেই এক ধরনের ঘটনা, জঙ্গি হামলা ঘটে। অর্থাৎ 2008 থেকে আমি পরপর 2008, 2016, 2019, 2023 এই যে ঘটনাগুলো ঘটেছে, বিশেষ করে টার্গেট একেবারে সফট টার্গেট ভূস্বর্গ কাশ্মীর, সেখানে কিন্তু জৈশ-ই মোহাম্মদ, লস্কর-ই তৈয়বার সঙ্গে একেবারে আইএসআই যোগ স্পষ্ট, একথা বলার কোনো অপেক্ষা রাখে না। এবং এইটা তো গেল অবশ্যই জঙ্গি অনুপ্রবেশ, তারা কিভাবে ঢুকেছিল, অদ্ভুত ব্যাপার। তারা কিন্তু একেবারে যে দুজনের নাম সামনে এসছে, আমি যে দুজনের নাম আগেই বললাম এই প্রতিবেদনে, সেই দুজন অর্থাৎ আদিল আর আসিফ, তারা কিন্তু 2018 সাল থেকে, জয়ন্তদা, তারা এই ভূস্বর্গ কাশ্মীরের এই জায়গাটা থাকছে 40 মিটার দূরে, পাহেলগাঁওয়ের মিনি সুইজারল্যান্ড থেকে 40 মিটার দূরে তারা থাকছিল। 2018 সালে তারা ভারতে ঢোকে। সুতরাং বুঝতেই পারছেন পুরো রেকিটা তারা কিন্তু করে ফেলেছিলেন। এবং এর পাশাপাশি একটা কথা না বললে নয়, তা হচ্ছে গোয়েন্দা দুর্বলতা, গোয়েন্দা যে একেবারে গোয়েন্দা ইন্টেলিজেন্স ফেলিওর, সেটা বলে রাখার কোনো অপেক্ষা রাখে না। গোয়েন্দাদের কাছে কোনো খবর থাকলো না কেন? অর্থাৎ একদিকে সমান্তরাল ভাবে তারা যেমন ঢুকলেন ভারতের সীমান্ত হয়ে অন্যান্য সাধারণ মানুষের মতো, ঠিক তার পাশাপাশি গোয়েন্দা দুর্বলতা, ইন্টেলিজেন্স আইবি, ইন্টেলিজেন্স ব্যুরো সম্পূর্ণভাবে ফেলিওর, যার ফলে তাদের কাছে খবর নেই কেন, যার ফলে 26 জনের মৃত্যু হয়েছে। দুর্ভাগ্যবশত 3 জন এই রাজ্যের মানুষ, আর বাদ বাকি জন তারাও আমাদের দেশের নাগরিক। 26 জনের মৃত্যু, এবং এই মৃত্যু অবশ্যই মেনে নেওয়া যায় না। নক্কারজনক প্রতিবাদ, ইতিমধ্যেই প্রতিবাদে সামিল হচ্ছে ভারতবর্ষ, যে কথা আপনি কিছুক্ষণ আগেই এই প্রতিবেদনে বলছিলেন, যে অর্থনৈতিক সার্জিক্যাল স্ট্রাইক অবশ্যই, জানি না কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে তারা চালু করে দিয়েছে, বিভিন্ন চুক্তি তারা কিন্তু লঙ্ঘন করতে শুরু করে দিয়েছে। কিন্তু এক্সক্লুসিভ এই খবর আজকের এই প্রতিবেদনে আমরা দিয়ে রাখলাম। অবশ্যই আপনারা আমাদের সঙ্গে থাকবেন, এবং আমরা সেই যে স্কেচ আপনাদের সামনে বারবার তুলে ধরার চেষ্টা করলাম, আমি আবার ফিরিয়ে দিচ্ছি আমাদের মেন স্টুডিওতে আমাদের কনসাল্টিং এডিটর জয়ন্ত চক্রবর্তীর কাছে। ধন্যবাদ রাহুল। রাহুলের কাছ থেকে আমরা শুনে নিলাম গোয়েন্দারা কিভাবে ব্যর্থ হয়েছিলেন, এবং কাশ্মীরে গোয়েন্দাদের এই ব্যর্থতা রীতিমতো থাবা বসিয়ে দিয়েছে ভারতীয় প্রশাসনের ওপরে। মোদী এবং অমিত শাহ, যারা 319 ধারা বিলোপ করার পর তারা মোটামুটি শান্ত ছিলেন, 370 ধারা বিলোপ করার পর শান্ত ছিলেন, তারা রীতিমতো অসুবিধার মধ্যে পড়ে গেছেন কাশ্মীর নিয়ে। ইতিমধ্যেই কাশ্মীরে সার্জিক্যাল স্ট্রাইক হচ্ছে। এই সার্জিক্যাল স্ট্রাইক অবশ্য অর্থনৈতিক সার্জিক্যাল স্ট্রাইক। তারা সিন্ধু নদীর জল না দেবার সিদ্ধান্ত ঘোষণা করেছে পাকিস্তানকে, এবং পাকিস্তানি দূতাবাস বন্ধ করে দেওয়া হয়েছে। পাকিস্তানি নাগরিকদের 48 ঘন্টার মধ্যে দেশ ছেড়ে যেতে বলার কথা হয়েছে, এবং তার মধ্যে 24 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেছে। আর মাত্র 24 ঘন্টা সময় রয়েছে পাক নাগরিকদের সবাইকে ভারত ছেড়ে চলে যেতে হবে। এই অবস্থা রয়েছে রক্তাক্ত কাশ্মীরের। রক্তাক্ত কাশ্মীর নিয়ে একটি বিশেষ প্রতিবেদন আমাদের এই 3য় পর্ব। কাল 4র্থ পর্ব। 4র্থ পর্বে থাকবে একটি চমকপ্রদ রিভিলেশন। আপনারা অপেক্ষা করুন 4র্থ পর্বের জন্য।